আচ্ছা, গত ক্লাসে আমরা মূলত তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মূলত তড়িৎ বর্তনীর প্রতীকগুলো কি, তারপর ব্যাটারির কার্যক্রম কি, সমান্তরাল বর্তনী এবং সিরিজ বর্তনী এগুলো নিয়ে আলোচনা করব। এখন ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীর চিত্র বা নকশা যদি আমরা কেউ আঁকতে চাই বা বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য, তখন এই নকশা আঁকার সময় আমরা কতগুলো চিহ্ন ব্যবহার করি। যে বিশেষ করে মনে কর হাউস ওয়ারিং যখন আমরা করব, তখনও আমরা এই নকশাগুলো ব্যবহার করতে পারি। এই যে নকশা করার সময় আমাদের এই প্রতীক বা চিহ্নগুলো আমরা ব্যবহার করি, যে সেই হাউস ওয়ারিং এ কোথায় আমরা হয়তো ফ্যানটা লাগাবো, কোথায় ফ্যানের সংযোগ দিব, কোথায় আমরা লাইটের সংযোগ দিব। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হয়। এই যে ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীর নকশা আঁকার জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি, এই স্লাইডটাতে আমরা সেই চিহ্নগুলো শো করছি। দেখো, কোষের যে প্রতীক চিহ্ন সেটা হচ্ছে এরকম, তারপরে ব্যাটারির চিহ্ন দেয়া আছে, পরিবাহীর তার, সংযুক্ত তার, সংযোগহীন তার, একমুখী সুইচ, দ্বিমুখী সুইচ, তারপরে স্থির রোধ, পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট আমরা যেটাকে বলতে পারি, এসি তড়িৎ উৎস, গ্যালভানোমিটার, এমিটার, ভোল্টমিটার এবং ভূসংযোগ ধারক, মাটির নিচে যে একটা সংযোগ দেওয়া হয় যাতে সরাসরি বিদ্যুতের যে এটা সেটা যাতে মাটির নিচে চলে যায়। তো এইগুলো হচ্ছে ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীতে ব্যবহার করা প্রতীক চিহ্ন। তারপর আমরা আসতে পারি যে ব্যাটারির কার্যক্রম। এখন ব্যাটারি কি? ব্যাটারি হচ্ছে একটা তড়িৎ কোষ। এবং আমরা এই ব্যাটারিটা কোথায় ব্যবহার করি? আমরা টর্চ লাইটে ব্যবহার করি, মোবাইল ফোনে ব্যবহার করি, বিভিন্ন ধরনের ইলেকট্রিক যন্ত্রপাতিতে আমরা ব্যবহার করি। আগে একটা সময় ছিল রেডিওতে কিন্তু আমরা ব্যাটারি ব্যবহার করতাম। ব্যাটারি এখনো হয়তো কেউ আমরা গ্রামাঞ্চলে ব্যাটারি ব্যবহার করি। এখন সাধারণত একটা সেলের জন্য ব্যাটারি শব্দটা ব্যবহার করি আমরা, কিন্তু বিজ্ঞানের ভাষায় ব্যাটারি বলতে আসলে একাধিক কোষের সমন্বয়কে বুঝায়। ব্যাটারি বলতে আমরা একটা সেল বা একটা কোষকে বুঝাই সাধারণ ভাষায়, কিন্তু বিজ্ঞানের ভাষায় ব্যাটারি বলতে বেশ কয়েকটা কোষের সমন্বয়কে বুঝায়। এখন এই যে একটা তড়িৎ ব্যাটারি, যেটা প্রকৃতপক্ষে আসলে অনেকগুলা কোষের সমন্বয়। তো এখন আচ্ছা, আমরা এই স্লাইডটাকে পুরো ইয়াতে শো করি। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, এই যে প্রথম যে ব্যাটারিটা, তাহলে ব্যাটারির সেলে কি থাকে? তড়িৎ শক্তি জমা থাকে, তাই না? এখন এই যে ব্যাটারির গঠনটা দেখানো হয়েছে, এটার মধ্যে কি আছে? অ্যানোড আছে, ক্যাথোড আছে এবং মাঝখানে আছে ইলেকট্রোলাইট। অ্যানোড, ক্যাথোড এবং ইলেকট্রোলাইট। এখন ঋণাত্মক তড়িৎদ্বারকে আমরা বলি ক্যাথোড, ধনাত্মক তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড। এবং এই যে ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় ব্যাটারি সেলের রাসায়নিক বিক্রিয়ায়, অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে কোথায়? ক্যাথোডে জমা হয়। অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা হয়, এবং ফলে এই অ্যানোড এবং ক্যাথোডের মাঝে যে তড়িৎ বিভব পার্থক্য সৃষ্টি হয়, তড়িৎ প্রবাহের যে পার্থক্যটা সৃষ্টি সেটাকে আমরা বলছি বিভব পার্থক্য। এবং বিভব পার্থক্য হলেই কিন্তু আসলে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। এবং অ্যানোড এবং ক্যাথোডকে যদি আমরা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি, এবং পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে কি হবে? ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডে প্রবাহিত হবে। যেমন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা যদি বৈদ্যুতিক তার সংযোগ করি এবং মাঝখানে আমরা এখানে একটা বৈদ্যুতিক ক্ষুদ্র বাল্ব সংযুক্ত করতে পারি, তাহলে বাল্বটা জ্বলে উঠবে। এখন ইলেকট্রন প্রবাহের যে অ্যানোড থেকে ইলেকট্রন কি হবে? ক্যাথোডে যাবে, ক্যাথোডের দিকে যাবে। এবং ক্যাথোডের ইলেকট্রনগুলো পরবর্তী সময় কি হবে? যদি আমরা পরিবাহীর তার দ্বারা সংযুক্ত করি, ক্যাথোডকে পরিবাহী তার, ক্যাথোড এবং অ্যানোডকে পরিবাহীর তার দ্বারা সংযুক্ত করি, তাহলে ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো আবার অ্যানোডের দিকে প্রবাহিত হবে। তার মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহের যে দিক, বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে তার ঠিক উল্টা। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়,
ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, আর ইলেকট্রন প্রবাহ হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। এখন মনে করো সাধারণ যে ব্যাটারি সেল, সেই ব্যাটারি সেলের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেই রাসায়নিক পদার্থগুলা বিক্রিয়া করে খরচ হয়ে যাওয়ার পর সেইটার মধ্যে আর সংযোগ থাকে না, সেটার অ্যানোড এবং ক্যাথোডে বিভব পার্থক্য সৃষ্টি হয় না, যার কারণে কি হয়, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তারপরে মনে করো আমরা মোবাইল ফোনে যে ব্যাটারি ব্যবহার করি, সেগুলো বিদ্যুৎ প্রবাহ তৈরির ক্ষমতা যখন শেষ হয়, মোবাইল ফোনটা আমরা কি করি, চার্জ দিয়ে দিই, তাই না? এখন এই মোবাইল ফোনে যে ব্যাটারি থাকে, সেই ব্যাটারি যখন খরচ হয়ে যায়, সেগুলোর বিদ্যুৎ প্রবাহ তৈরির ক্ষমতা তখন শেষ হয়ে যায়, তখন শেষ হয়ে গেলে আমরা আবার চার্জার দিয়ে নতুন করে সেটাকে চার্জ করিয়ে নিই। ফলে ব্যাটারির যে রাসায়নিক পদার্থগুলো, সেই রাসায়নিক পদার্থগুলো পুনরায় আবার রাসায়নিক বিক্রিয়া শুরু করে এবং বিদ্যুৎ তৈরি করার জন্য তারা প্রস্তুত হয়। আচ্ছা, এই গেল ব্যাটারি সেল। তারপরে আসলে আমরা সিরিজে ব্যাটারি সেলগুলা। এখন সিরিজে ব্যাটারি সেলগুলো কি হয়, একটা একটা যুক্ত থাকে। যেমন মনে করো যে এইখানে ব্যাটারি সেলকে সিরিজে লাগানো হলে ব্যাটারির বিভব গুলা যোগ হয়। যেমন একটা ব্যাটারি সেলে 1.5 ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হয়, এবং দুইটা ব্যাটারি সেল যখন যুক্ত করা হবে, দুইটা ব্যাটারি সেল দিয়ে যুক্ত করা হবে, তখন কি হবে, একটা সেল যুক্ত করা হলে তাহলে 1.5 ভোল্টের দুইটা ব্যাটারি হলে 3 ভোল্ট হবে। আবার যদি তিনটা ব্যাটারি আমরা সংযুক্ত করি, এখানে যেমন তিনটা ব্যাটারি সংযুক্ত করা হয়েছে, এগুলা 1.5 ভোল্ট করে, তাহলে তিনটা ব্যাটারির এই যে বিদ্যুৎ যুক্ত হয়ে কি হয়েছে, 4.5 ভোল্ট হয়েছে। 4.5 ভোল্ট পাওয়া সম্ভব। তারপরে যদি আমরা সমান্তরালে যুক্ত করি, তাহলে কয়েকটা সেল সমান্তরাল ভাবে যুক্ত করলে তাদের মধ্যে বিভবের তেমন কোনো পরিবর্তন হয় না। বিভব পার্থক্য মানে বিদ্যুৎ প্রবাহের বা তড়িৎ প্রবাহের যে পার্থক্য, হ্যাঁ, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তো এইটার পার্থক্য। তখন দেখা যায় সমান্তরাল লাগানো হলে বিভবের তেমন কোনো পার্থক্য হয় না এবং বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। এখানে যেমন ধরো দুইটা ব্যাটারি সংযুক্ত করা হয়েছে, এখানে তিনটা ব্যাটারি সমান্তরালে সংযুক্ত করা হয়েছে, কিন্তু তাদের দেখো প্রত্যেকটাতে এখানে কোনো বিভবের কোনো পার্থক্য হয় না, 1.5 ভোল্ট বিভব পার্থক্যেই তারা চলছে। আর এখানে সিরিজ বর্তনীতে দেখো যে দুইটা ব্যাটারি সংযুক্ত করলে তার বিভবগুলো যোগ হয়। এখানে তিনটা ব্যাটারি সংযুক্ত হলে বিভবগুলো যোগ হয়েছে 4.5 ভোল্ট হয়েছে, কিন্তু এখানে দেখো তিনটা ব্যাটারি সংযুক্ত করা সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে বিভব পার্থক্য হয়নি, আগের মতো 1.5 ভোল্ট রয়েছে। আচ্ছা, এখন এইভাবে আমরা সাধারণত গৃহ বিদ্যুতায়নে বা অফিস আদালতে কি ধরনের সিরিজ সার্কিট ব্যবহার করি সেগুলা করতে পারি। এখন দেখো এই যে সিরিজ সার্কিট, এক্ষেত্রে কি আছে, এই বাল্বগুলো যেমন এইখানে ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে একটা বাল্ব, এখানে দুইটা বাল্ব সংযুক্ত করা হয়েছে, এখানে একটা ব্যাটারির সাথে তিনটা বাল্ব সংযুক্ত করা হয়েছে। এক্ষেত্রে যে একটা বাল্ব হয়তো যদি যুক্ত করা হয় তখন সেটা উজ্জ্বল ভাবে জ্বলবে, কিন্তু দুইটা বাল্ব যখন জ্বালানো হবে তাদের মধ্যে উজ্জ্বলতা কিন্তু কমে যাবে, তিনটা জ্বালানো হলে আরো বেশি উজ্জ্বলতা কমে যাবে। এবং এই সিরিজ সার্কিটে কি দেখা যায়, যে একটা বাল্ব যদি এখানে একটা বাল্ব যদি ফিউজ হয়ে যায়, তখন ফিউজ হয়ে গেলে কি হবে, এই বর্তনীর সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং বিচ্ছিন্ন হয়ে গেলে এই যে পাশে যে বাল্বটা আছে সেই বাল্বটা কিন্তু আর জ্বলবে না। এই তিনটা বাল্ব সংযুক্ত করার ক্ষেত্রেও একই সমস্যা তৈরি হবে, যে এখানে যদি একটা বাল্ব ফিউজ হয়ে যায় তাহলে বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে, তো বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে বাকি বাল্বগুলো আর জ্বলবে না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং বিদ্যুৎ প্রবাহ প্রত্যেক ক্ষেত্রে দেখা যাবে যে আনুপাতিক হারে কি হবে, এটা কমতে থাকবে। এখানে আমাদের একটা সুইচ লাগানো থাকে, যেহেতু একটা সুইচের সাথে সংযুক্ত, একটা সুইচ দিয়ে কিন্তু তিনটা বাল্ব বা এখানে দুইটা বাল্ব লাগানো হলে দুইটা বাল্ব জ্বলবে একটা সুইচ দিয়ে, তাহলে ওই সুইচটা অফ করার সাথে সাথে কিন্তু ওই দুইটা বা তিনটা বাল্বই কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সমান্তরাল বর্তনীতে দেখো এখানে সমান্তরাল সার্কিটে আমরা
সমান্তরাল সার্কিটে আমরা যতগুলো বাল্বই লাগাই না কেন, দেখো এখানে এই যে সার্কিটটাতে 4টা বাল্ব দেখানো হয়েছে। এই 4টা বাল্ব যে লাগানো হয়েছে সবগুলা বাল্বের দুই প্রান্তে কিন্তু আমরা কি করতে পারি, ব্যাটারি সেল থেকে সমান বিভব পার্থক্য প্রয়োগ করা হয়। দুই প্রান্তে সমান বিভব পার্থক্য, দুই দিকে দেখো বৈদ্যুতিক তারের সংযোগ আছে এবং সমানভাবে বিভব পার্থক্য প্রয়োগ করা হয় বলে কিন্তু সবগুলা বাল্বই সমান উজ্জ্বলতায় জ্বলবে। সমান উজ্জ্বলতা, বিশেষ করে এটা সমান উজ্জ্বলতায় জ্বলবে এবং এই প্রত্যেকটা বাল্বের জন্য আলাদা আলাদা সুইচ থাকে এবং আলাদা সুইচ থাকার কারণে আমরা ইচ্ছে মতো যেই বাল্বটা আমাদের প্রয়োজন সেই বাল্বটা আমরা জ্বালাতে পারবো এবং যেটা আমাদের প্রয়োজন নেই সেটা আমরা সুইচ অফ করে রাখতে পারবো। এক্ষেত্রে বিদ্যুতেরও সাশ্রয় হবে। এখন ব্যাটারি সেলে বিভব পার্থক্য সবসময় সমান থাকে বলে এগুলোকে ডিসি সাপ্লাই বলা হয়। সব ব্যাটারি সেলের বিভব পার্থক্য সবসময় সমান থাকে বলে এগুলোকে ডিসি সাপ্লাই বলা হয়। কিন্তু আমরা যে বাড়িতে যে বিদ্যুৎ প্রবাহ চালনা করি, এই বিদ্যুৎ প্রবাহ চালনা করার ক্ষেত্রে দেখা যায় প্রতি সেকেন্ডে 50 বার ধনাত্মক থেকে ঋণাত্মক বিভবে পরিবর্তিত হয়, যার কারণে এগুলোকে আমরা এসি সাপ্লাই বলি বা এসি বিদ্যুৎ প্রবাহ বলি। এখন একটা সাধারণ ব্যাটারি সেলে বিভব পার্থক্য হচ্ছে মাত্র 1.5 ভোল্ট, কিন্তু সেই তুলনায় আমাদের বাসায় যে বিদ্যুৎ সাপ্লাই গুলো দেওয়া হয় সেইগুলাতে বিদ্যুৎ সাপ্লাইয়ের হচ্ছে ভোল্ট হচ্ছে 220 ভোল্ট, বিভব পার্থক্য 220 ভোল্ট এবং এইখানে বিদ্যুৎ প্রবাহ 50 ভোল্ট থেকে বেশি হলে কি আমরা সেগুলো অনুভব করতে পারি, যার কারণে এই 220 ভোল্ট সাপ্লাইয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয়, কেউ যদি অসতর্ক ভাবে সেই এখানে বিদ্যুতের লিকেজ থাকে বা কোনো কিছু হয় তখন তার ইলেকট্রিক শক হওয়া সম্ভব এবং ইলেকট্রিক শক খেতে পারে এবং অধিক বিদ্যুৎ প্রবাহের কারণে বা ইলেকট্রিক শকের কারণে যথেষ্ট পরিমাণে যখন তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন সে কিন্তু মারাও যেতে পারে। তো এখন সেই জন্য বিদ্যুৎ ব্যবহার আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন হতে পারে, যেমন দুইটা সার্কিট দেখানো হলো, সিরিজ সার্কিট এবং সমান্তরাল সার্কিট, এগুলো হয়তো চিত্র দিয়ে দেওয়া হবে, কোনো একটা চিত্র দিয়ে দেওয়ার পরে তারপরে বলতে পারে যে উদ্দীপকের সিরিজ সার্কিটটা বা সমান্তরাল সার্কিটটা কোনটা তোমাদের গৃহ মানে বাড়িতে ব্যবহারের জন্য উপযোগী সেটা ব্যাখ্যা করো, বা উদ্দীপকের সার্কিটের সুবিধা ব্যাখ্যা করো, বা সমান্তরাল বর্তনীর বা সিরিজ বর্তনীর যে কোনো একটা নাম দিয়ে দিল, সেটার সুবিধা ব্যাখ্যা করো। কিংবা বলতে পারে যে গৃহ বিদ্যুতায়নে কোন ধরনের বর্তনী সুবিধাজনক বা কোন ধরনের সার্কিট সুবিধাজনক সেটা ব্যাখ্যা করো। বা বিয়ে বাড়িতে কোন ধরনের, বিয়ে বাড়িতে সাধারণত আমরা সিরিজ সার্কিটের ব্যবহার করি, যাতে দেখা যায় যে সেখানে যেহেতু অনেকগুলো লাইট জ্বলে একসঙ্গে, তাহলে সবগুলো যাতে একসঙ্গে অতিথিরা বের হয়ে যাবে সবগুলো একসঙ্গে অফ হয়ে যায়, একটা এতগুলো বাল্বের যদি আলাদা আলাদা সুইচ থেকে সেটা অফ করার সময় সাপেক্ষের ব্যাপার, সেজন্য একটা সুইচের সাহায্যে সেগুলো করা হয়। তাহলে আমাদের এগুলো জানতে পারলে কোন ধরনের বর্তনী আমাদের জন্য কখন সুবিধাজনক সেটা একটা ব্যাপার থাকে, সেগুলো আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে ধরো যেটা আমরা বলছিলাম যে বাড়িতে তড়িৎ বর্তনীর নকশা বা হাউস ওয়্যারিং। হ্যাঁ, আমাদের প্রত্যেক বাড়িতে একটা তড়িৎ সংযোগ থাকে বা সেখানে নকশা করার সময় আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে কোথায় আমাদের মেন সুইচ হবে, কোথায় বিদ্যুতের উৎসটা আমরা কোথা থেকে নিব এবং কোথায় ভূ সংযোগ দিতে হবে এবং বাড়ির কোন অংশে কোথায় লাইট ফ্যান লাগালে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে এবং কিভাবে সংযোগটা আমরা দিব। এবং তড়িৎ সংযোগের জন্য সিরিজ বর্তনীটা আমাদের উপযোগী না। হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা সিরিজ বর্তনী ব্যবহার করব না, কারণ যদি আমরা সিরিজ বর্তনী ব্যবহার করি তাহলে একটা সুইচ অন করলে দেখা যাবে অনেকগুলো বাল্ব জ্বলে উঠবে, বা বাল্বের সাথে হয়তো ফ্যানের সংযোগ থাকতে পারে একসঙ্গে বাল্ব, এবং আমার হয়তো ফ্যানের শীতকালে আমার ফ্যানের প্রয়োজন নাই, হ্যাঁ আমার বাল্ব জ্বালাবে, তখন সিরিজ বর্তনী হলে দেখা যাবে যে লাইটও জ্বলে উঠলো ফ্যানও চললো। তো সেক্ষেত্রে আমাদের বিদ্যুতের অপচয় বেশি হবে এবং আমাদের সমস্যা তৈরি হবে। আচ্ছা, আবার একটা অফ করলে সবগুলো অফ হয়ে যাবে, এটা একটা সমস্যা। তাই কোনো সিরিজ বর্তনী আমরা বাড়িতে ব্যবহার করব না।
আবার ফ্যানগুলো প্রয়োজনীয় ভোল্টেজ পাবে না, ফ্যান ভালভগুলো প্রয়োজনীয় ভোল্টেজ পাবে না, কারণ এদের মধ্যে সিরিজ বর্তনীতে যুক্ত থাকলে একটা বাল্ব এবং ফ্যানের জন্য একই সংযোগ, হ্যাঁ, একটাই ইয়েতে, যার কারণে এরা ভাগাভাগি করলে তখন ভোল্টেজ কমে যাবে। সেজন্য বাসায় তড়িৎ সংযোগের সমান্তরাল বর্তনী আমরা ব্যবহার করব। আচ্ছা, তারপরে আসি হাউস ওয়্যারিং এর এই যে চিত্রটা, সেটা তোমরা ভালোভাবে খেয়াল করবে এবং এই চিত্র অনুযায়ী তোমরা দেখবে যে হাউস ওয়্যারিং এর কোথায় কি ধরনের এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আমাদের মেইন লাইনকে সংযোগ করে যেমন ফিউজ বা সার্কিট ব্রেকার থাকে, সার্কিট ব্রেকার অন অফ করে আমরা বৈদ্যুতিক সংযোগটা ইয়ে করতে পারি। তারপরে মেইন সুইচটা আমরা কোথায় লাগাবো, প্লাগ এবং সকেটের সেগুলোর ডিস্ট্রিবিউশন বক্সগুলো কোথায় থাকবে, প্রয়োজনীয় বাতি এবং ফ্যানগুলো কোথায় আমরা সংযোগ দেব, সেটার একটা চিত্র স্পষ্টভাবে এখানে দেখানো হয়েছে। দেখো এখানে কিন্তু লাইট এবং ফ্যান যে সংযোগ দেওয়া আছে এটার জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করা হয়েছে এবং এটা একটা সমান্তরাল বর্তনী, তাই না? সমান্তরাল বর্তনী। তো সমান্তরাল বর্তনী আমরা ব্যবহার করছি। এখন বাসায় বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানত আমরা দুইটা তার ব্যবহার করি, একটা লাল তার এবং একটা কালো রঙের তার। এখন লাল তারটা সাধারণত জীবন্ত তার এবং কালো রঙের তারটা হচ্ছে সেটাকে আমরা মৃত তার বলতে পারি বা এটাতে নিরপেক্ষ তার আমরা বলতে পারি। আচ্ছা, তোমরা এই বৈদ্যুতিক সংযোগের যে চিত্রটা এটা একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখন এই যে জীবন্ত তার, এখানেও কিন্তু তোমাদের যে দেখানো হয়েছে একটু নীল রং দিয়ে, বা এখানে আমাদের আসলে তারটা দুই ধরনের, একটা লাল তার এবং একটা কালো তার। লাল তারটাকে জীবন্ত তার, এবং এইটা যদি আমরা কোনো ধরনের লিকেজ থাকে তখন কিন্তু এটা বৈদ্যুতিক সংযোগের কারণে এটা কি হবে, আমরা বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারি। আচ্ছা, এখন তাহলে কি হবে, যে জীবন্ত তারে বিদ্যুৎ ভোল্টেজ থাকে কিন্তু নিরপেক্ষ তারে কোনো তড়িৎ ভোল্টেজ থাকে না, সেহেতু এটা মাটির সাথে সংযোগ দেওয়া হয়। সেটাকে কি করা হয়, মাটির সাথে সংযোগ দেওয়া হয়। এবং এইটা সার্কিট যখন পূর্ণ করে বিদ্যুৎ প্রবাহটাকে নিশ্চিত করে, যে বিদ্যুৎ নিশ্চিতভাবে প্রবাহিত হবে। এখন মেইন তারটা ফিউজ বা সার্কিট ব্রেকার হয়ে মিটারে যায়। মেইন যে তারটা, সেই তারটা সার্কিট ব্রেকার হয়ে মিটারে চলে যায়। আচ্ছা, এখন এর বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হয় সেটা আমরা মিটারের মাধ্যমে জানতে পারি। তোমরা দেখবে যে তোমাদের নিজেদের প্রত্যেকের বাড়িতে একটা মিটার থাকবে এবং মেইন সুইচ থাকে। মিটার থেকে দুইটা তার দুইটা মেইন সুইচে যায় এবং এই সুইচের সাহায্যে বাড়ির ভিতরে বিদ্যুৎ প্রবাহ প্রয়োজন হলে তখন এটা কি হয়, এই সুইচের সাহায্যে এটা বিদ্যুৎ প্রবাহটা আমরা চালনা করতে পারি, হ্যাঁ, এবং পুরোপুরি বন্ধ করে দিতে পারি। এখন মেইন সুইচ থেকে দুইটা ডিস্ট্রিবিউশন বক্সে যায় তার। দেখো এখানে যে সংযোগগুলো সেগুলোর মাধ্যমে দেখানো হয়েছে, সংযোগ সকেট এগুলা। এখন মেইন তার থেকে এই বিদ্যুতের উৎস এখান থেকে দুইটা এখানে ডিস্ট্রিবিউশন বক্সে যাবে এবং প্রত্যেক শাখা লাইনের জন্য পৃথক পৃথক ফিউজ বা সার্কিট ব্রেকার থাকবে। হ্যাঁ, এখানে যেমন সকেট আছে, এখানে এগুলোর এখানে সংযোগ দেওয়া হয়েছে এখানে, এবং এইখানে কনজিউমার ইউনিটের মাধ্যমে, এখানে কি হচ্ছে, কনজিউমার ইউনিট গ্রাহক যে বিদ্যুৎটা খরচ করবে বা আমাদের নিজেদের বাড়িতে যে বিদ্যুৎ সংযোগ, তাহলে আমরা হবো গ্রাহক বা কনজিউমার। এখন কনজিউমার ইউনিটে এখানে মেইন সুইচ থেকে এখানে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হচ্ছে এবং এখান থেকে সুইচের মাধ্যমে লাইট ফ্যানগুলো জ্বালানো হচ্ছে এবং এখানে সকেট যে থাকছে এখান থেকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। আচ্ছা, এখন দেখা যায় যে লাইটের জন্য যে 5 অ্যাম্পিয়ার, ফ্যানের জন্য 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়। এই লাইটের জন্য 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ এবং ফ্যানের জন্য 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়। তারপর যদি কেউ মনে করো হিটার ব্যবহার করে, হিটারে কিন্তু বেশি বিদ্যুৎ খরচ হয়, যেমন এখানে আমাদের কুকারের যে এটা দেওয়া আছে সেখানে হিটারের জন্য 15 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করা হয়। এবং প্লাগ এবং সকেটের জন্য
সকেটের জন্য 30 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার দেখানো হয়েছে এখানে। হ্যাঁ, সকেটের সেটাতে বিদ্যুৎ প্রবাহ বেশি, এবং এখান থেকে কিন্তু বন্টন হয়, বিদ্যুতের বন্টন হয় লাইট, ফ্যান বা হিটার, যেখানে যাই হোক আমরা যে সমস্ত ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করি এবং সেইগুলোতে এখান থেকে বিদ্যুৎটা সঞ্চালিত হয়, যার কারণে এগুলো আলাদা আলাদা মাত্রা নির্ধারণ করা হয়। আচ্ছা, এবং প্রত্যেকটার সাথেই দেখো এইখানে লাল একটা তার আছে, তার মানে জীবন্ত তারের সংযোগ আছে। প্রত্যেকটা বাতি এবং পাখার জন্য আলাদা আলাদা সুইচও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন বাড়িতে যদি আমরা বিদ্যুৎ সংযোগ দেই বা হাউস ওয়ারিং দেওয়ার সময় বাতি বা পাওয়ার সুইচের যাবতীয় ফিউজ, হ্যাঁ, জীবন্ত তারের সাথে সংযোগ দেওয়া হয়। এই লাল তারের সাথে সংযোগ দেওয়া আছে প্রত্যেকটাতে, দেখো। হ্যাঁ, এই যে কুকারের সাথেও আছে, এখানে লাইটের সাথেও লাল তার আছে, ফ্যানের সাথেও আছে, জীবন্ত তারের সংযোগ। সেদিকে এইটা যাতে সংযোগটা থাকে সেদিকে আমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে। তাছাড়া সমস্ত তার কি হয়, তোমরা দেখেছো যে তোমাদের বাড়িতে যে বৈদ্যুতিক সংযোগে আছে যে তারগুলো, সেই তারগুলোর উপরই ভাগে একটা আবরণ আছে। আমরা যে লাল তার বা কালো তার বলছি কেন, ওইটার উপরই ভাগের আবরণটা দেখেই কিন্তু আমরা বলছি। উপরি ভাগের যে আবরণটা, এই তারের লাল বা কালো রঙের আবরণ, এই আবরণটা একটা অপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো থাকতে হবে। এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে বা হাউস ওয়ারিং এর ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয়, যে এই তারগুলো যদি অপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো না থাকে তাহলে কি হবে, এই তার স্পর্শ করা মাত্রই আমরা কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হব, বা এই তারে যদি কোনো ধরনের লিকেজ থাকে তাহলেও কিন্তু আমরা বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারি। তারপরে দেখো একটা সময় ছিল যে হাউস ওয়ারিং যখন করা হইতো তখন বাড়ির ভিতরে আমরা দেয়ালের মধ্যে লাগানো থাকতো তাকলাম, সেটা আমরা দেখতে পেতাম। এখন কিন্তু যে বেশ কয়েক বছর যাবত যে বাড়িগুলো তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখা যায় ওয়ারিংটা দেয়ালের প্লাস্টারের ভিতর দিয়ে টানা হয়, এমন ভাবে করা হয় যে ঘরের ভিতর থেকে সরাসরি আমরা তারগুলো দেখতে পাই না, শুধুমাত্র সুইচ বোর্ডটা আমরা দেখতে পাই। তাছাড়া বাকি সমস্ত তারগুলা সেই প্লাস্টারের ভিতরে থাকে। তাছাড়া সব ধরনের যন্ত্রপাতির জন্য ফিউজ সংযোগ নিশ্চিত করতে হবে, যে ফিউজ থাকে। যদি বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে কি হবে, ফিউজ তারটা গলে যাবে। ফিউজ তারটা গলে যে আমাদের যন্ত্রপাতিগুলোকে কি রাখবে, নিরাপদ রাখবে আমরা বলতে পারি। হ্যাঁ, যাতে প্রয়োজনীয় লোড নিতে পারে, হ্যাঁ, সেই ধরনের কেবল আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখো সেই তার যদি আমরা পরিবাহী দ্বারা সংযোগ না মোড়াই তাহলে অপরিবাহী পদার্থ দ্বারা, হ্যাঁ, তাহলে কি হবে, এই তারটা যদি অনেক বেশি উত্তপ্ত হয়ে যায় তখন দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে দেখো আমরা যে লাইট, ফ্যান বা টেলিভিশন, হ্যাঁ, ফ্রিজ, এগুলোর জন্য আলাদা আলাদা আমরা মাত্রার বিদ্যুৎ ব্যবহার করি। তো সেই জন্য নিরাপত্তা ফিউজটা এমন হতে হবে যাতে এগুলোর মধ্যে এই সবগুলোর মাত্রার যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তার চাইতে বেশি মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হলে যাতে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, বা এই ফিউজ তারটা কি হবে, গলে যাবে। গলে গেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আমাদের এই বৈদ্যুতিক যন্ত্রপাতি, ফ্রিজ, টেলিভিশন, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলা আমাদের সেই নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। আচ্ছা, এখন বলো তো দেখি, এখানে তোমাদের কারো কোনো সমস্যা আছে? মেয়েরা বলো। না ম্যাম, সমস্যা নেই। এখানে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, এম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রা, অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা একক, আর ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক, বৈদ্যুতিক চাপের পার্থক্য মাপার যে একক তাকে আমরা বলি বিভব পার্থক্য। আর অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখানে লাইটের জন্য ফ্যানের জন্য 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত, এখানে অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা বোঝানো হয়েছে।
তারপরে এখানে দেখো এই যে সার্কিট ব্রেকারের কথা আমি যেটা বললাম যে 21 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা দেখানো হয়েছে। 21 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ যদি এই সার্কিট প্রবাহিত হয় তাহলে কি হবে, এই সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে, যার কারণে বাড়ির সমস্ত যন্ত্রপাতিগুলা ভালো থাকবে। এক সময় আমরা আসলে নিরাপত্তা ফিউজটা আমরা ব্যবহার করতাম, নিরাপত্তা ফিউজ, সেটা ফিউজ তার অফ হয়ে যেতে হয়ে যেত, কিন্তু এখন আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করি। সার্কিট ব্রেকারটাতে খরচ বেশি, কিন্তু সঙ্গে সঙ্গে এই সার্কিট ব্রেকারটা অফ হয়ে যায় যদি বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় এবং যন্ত্রপাতিগুলো ভালো থাকে। ঠিক আছে, তারপরে এখানে দেখো প্লাগ এবং সকেটের জন্য 15 অ্যাম্পিয়ারের মাত্রা দেখানো হয়েছে। হ্যাঁ, এইগুলো আমাদের গৃহবিদ্যুৎ আমাদের খেয়াল রাখতে হবে। তবে মূলত এখান থেকে প্রশ্ন থাকে শুধুমাত্র এটাই যে তোমাদের সমান্তরাল বর্তনী এবং সিরিজ বর্তনী থেকে প্রশ্ন থাকবে। তারপরে তোমাদের যে এগুলো দেখানো হয়েছে, যেমন এই চিত্রটা, এই যে কোষের যে প্রতীক চিহ্ন ব্যবহার করো বা একমুখী সুইচ কোন চিহ্নের সাথে দেখানো হয়, কি ধরনের চিহ্ন ব্যবহার, সেই চিহ্নটা একে দেখাইতে হবে তোমাকে, বুঝতে পারছো? বা অ্যামিটারের প্রতীক চিহ্ন কি, জ্ঞানমূলক প্রশ্নে এরকম আসতে পারে। অ্যামিটারের দেখো চিহ্ন কি, আর বাসায় যেন কথা হ্যাঁ, আর রোদ কি, ফ্যানের রেগুলেটর সেটা তো জানো, ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে আমরা কি করি, ফ্যানটাকে বাড়াই বা কমাই, তাই না? রেগুলেটরটা হচ্ছে এটা তো বাধা, বিদ্যুৎ প্রবাহে সৃষ্টি করি আমরা। এখন মনে করো একটা সমান মানে সোজা পথ দিয়ে আমাদের জন্য চলাচল করা অনেক সহজ। এখন তোমাকে যদি বলা হয় যে পেঁচা পথে যেতে এই সময় লাগবে, আঁকা বাঁকা পথে যেতে এই সময় বেশি লাগবে, এখন এই যে রোদ বা বাধা, এই ফ্যানের রেগুলেটরে এগুলো আমরা ঘুরিয়ে আমরা কি করি, যে ফ্যানের গতি কমাই, গতি নিয়ন্ত্রণ। ম্যাম কথা তো কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা শোনো, আমাদের কিন্তু সময় প্রায় শেষ। হ্যাঁ, তাহলে তোমরা সমান্তরাল বর্তনী এবং সিরিজ বর্তনী কাকে বলে, তারপরে ক্যাথোড কাকে বলে, অ্যানোড কাকে বলে, হ্যাঁ এই সংজ্ঞাগুলো পড়বে। তারপরে সমান্তরাল বর্তনী এবং সিরিজ বর্তনী কোনটা, বৈশিষ্ট্য কি সেটা পড়বে, এবং কোন ধরনের বর্তনী গৃহবিদ্যুতায়নের জন্য সুবিধাজনক, বা বিয়ে বাড়িতে বৈদ্যুতিক বিয়ে বাড়িতে কোন ধরনের বর্তনী ব্যবহার করা সুবিধাজনক, হ্যাঁ বা কমিউনিটি সেন্টার গুলোতে বা অফিস আদালতে, এইটা তোমরা পড়বে। আর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা, এটা যারা পড়নি তারা বাসা করে ফেলবে, চিত্রটা আঁকবে, এবং তড়িৎ বিশ্লেষণের যে গুরুত্ব লেখার সময় কিন্তু তোমাদের চিত্র আঁকতে হবে না। যেমন এখানে তোমাদের তড়িৎ প্রলেপনের একটা চিত্র আছে, যেটা আমি বলেছিলাম যে গহনা যদি সে কম দামে গহনাকে আমরা যদি আরো উজ্জ্বল উন্নত মানের করতে চাই, তাহলে আমরা সেটাকে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে আমরা আরো উন্নত করতে পারি। বা কম দামি ধাতুর উপর উন্নত মানের ধাতু ব্যবহার করে যে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে তাকে আমরা আরো দামি করতে পারি। সেই পদ্ধতিগুলা যদি তোমার সেইভাবে প্রয়োগে ওইরকম প্রশ্ন আসে যে উমকের সোনার গহনাটা সেই মলিন হয়ে গেছে বা সোনার গহনাটা পুরনো দেখা যাচ্ছে, বিবর্ণ হয়ে গেছে, এটাকে কিভাবে আরো উন্নত করা যায়,
হ্যাঁ উজ্জ্বল করা যায়, তখন কিন্তু তোমাকে তড়িৎ প্রলেপন পদ্ধতিটা ব্যাখ্যা করতে হবে এবং চিত্রও আঁকতে হবে। বুঝতে পেরেছো? আর যদি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আসে, তোমার চিত্র দেয়া থেকে তারপর তোমাকে চিত্রটা আঁকতে হবে। তারা বাসায় সবাই লিখবে, আজকের তারিখ দিয়ে লিখবে এবং নিজেরা বইটার সঙ্গে রেখে কারেকশন করবে। আমি কিন্তু আবারও বলেছি যে আয়নগুলার যে কপার কি ধনাত্মক না ঋণাত্মক আয়ন, সালফেট ধনাত্মক না ঋণাত্মক আয়নে পরিণত হয়, এই চিহ্নগুলো যাতে ঠিক থাকে এবং কোথায় এই আয়নের চিহ্ন হবে না সেগুলো যাতে মানে নির্ভুল হয়। ঠিক আছে? যখন নিরপেক্ষ হয়ে যাবে তখন কিন্তু আয়নের চিহ্ন থাকবে না। এগুলো খেয়াল করে না দেখে লিখবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, মিস আসসালামু অবশ্যই আলাইকুম। পড়াটা ভালোভাবে করবে।